জুয়া প্রতিরোধ বিল 2026 আমরা বিরোধী দলের পক্ষ থেকে এই আইনের পক্ষে আমরা আছি এবং সরকারের প্রতি আমরা সাধুবাদও জানিয়েছি। তবে এই বিলটার কিছু স্পেসিফিক ধারায় বিরোধী দলের পক্ষ থেকে কিছু সংশোধনী ছিল, তো সেই সংশোধনীগুলো যদি সরকার বা মাননীয় মন্ত্রী যদি গ্রহণ করতেন আমরা আরও খুশি মনে আরও সাদরে হয়তো এই আইনটাকে সমর্থন করতে পারতাম। তারপরে আমরা সমর্থন করছি এবং আমরা আশা করব যাতে এই সংশোধনীগুলা বা এই কনসার্নগুলা যাতে সরকার পরবর্তীতে বিবেচনা করে, কারণ আমরা প্রয়োগে গেলেই আমরা আরও ভালো করে বুঝতে পারবো এবং এই আইনের যাতে কোনো অপব্যবহার না হয় এবং নাগরিক বা অধিকার বা মানবাধিকার যাতে হরণ না হয় এইটা যাতে সরকার সর্বাত্মকভাবে খেয়াল রাখেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আর সর্বসম্মতিক্রমে এই আইনটা পাশ হলো। ধন্যবাদ। জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, শুধু উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এই মহান সংসদে জুয়া প্রতিরোধ যেই বিলটা আছে এই বিলের উপরে আমার দফা 16, দফা 17, দফা 18, দফা 43, বিশেষ করে দফা 43-এ আমি যেটা সংযুক্ত করেছি জুয়ার কুফল বিষয়ে এলইডি স্ক্রিনের মাধ্যমে প্রতিটা স্কুলে 30 মিনিট একটা প্রদর্শন করার জন্য ব্যবস্থা করার অনুরোধ করেছি। মাননীয় স্পিকার, আমি আমার সংশোধনীগুলো মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। 2 দফায় আর 3 দফায় 36-এর উপদফা 3-এ এবং 4-এ 2-একটা সংশোধনী এনেছেন। দফা 37-এও, দফা 38-এও, দফা 41 এবং দফা 43। এগুলো আমি আগে আমার যে বক্তব্য দিয়েছিলাম যাচাই বাছাই কমিটিতে প্রেরণের জন্য সেখানে কিছুটা উল্লেখ করেছি। তারপরও আমি এটা আবার এখানে যেহেতু সংশোধনীটা এসছে জবাব দিতে হবে দফাবারই, সেজন্য দিচ্ছি মাননীয় স্পিকার। দফা 36-এ যে সংশোধনীটা তিনি এনেছেন, পুলিশ অফিসার কারণ লিপিবদ্ধ করিয়া সাইবার ট্রাইব্যুনালে আবেদন করে অনুমতি সংগ্রহ করবেন। এটা আমি তখনই বলেছি যে জুয়ার যে সমস্ত আলামত এবং যে সমস্ত আধুনিক ধরন বর্তমান জমানায় দেখা যাচ্ছে তাতে আগে এই সমস্ত প্রসিডিউর সাইবার ট্রাইব্যুনালের আবেদন করে অনুমতি নেওয়ার যে প্রসিডিউর তাতে করে সেটা আর বিদ্যমান না থাকার সম্ভাবনা বেশি। আর দফা সাবসেকশন 3-এর মধ্যে তিনি যেটা বলেছেন, মাননীয় মন্ত্রী, আপনি মাননীয় সদস্য আক্তার হোসেনের সংশোধনের উপরে বলছেন? জি মাননীয় স্পিকার, আমি একটু দেরিতে আসলাম তো নামাজ পড়ে আগে শাহজাহান চৌধুরীটা দিলে ভালো হয়। আগে শাহজাহান চৌধুরী মাননীয় সদস্যের সংশোধনী সম্পর্কে বলুন। মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী সাহেব, আপনি কি বাছাই কমিটির উপরে বলেছেন? সংশোধনী দিয়েছেন উনি কয়েকটা সংশোধনী। আমার এখানে কাগজে আমি দেখছি আক্তার হোসেন। আমি আপনাকে বলি, সংশোধনীতে দফা 16, 17, 18, 43-এর উপরে পেয়েছি মাননীয় স্পিকার, পেয়েছি। দফা 16, দফা 17, দফা 18 এবং দফা 43টা তো আরও একজনে দিয়েছে। দফা 15 না 16, 17, 18-তে যা আছে মানে স্পিকার, আমি শুধু হেডলাইনটা পড়লেই হবে। অনলাইন বেটিংয়ের দণ্ড 16-তে, 17-তে অনলাইন বেটিংয়ের দণ্ড, 16-তে অনলাইন জুয়া এবং দূরবর্তী জুয়ার দণ্ড, 18-তে হচ্ছে জুয়ার স্থান পরিচালনা, রক্ষণাবেক্ষণ, ব্যবহার। এর মধ্যে তিনি কেবল ওই সাজার ক্ষেত্রে 4, 5 ইত্যাদি এগুলো সাজেশন করেছেন আর কি। তা আমরা স্থায়ী কমিটিতে যারা আলোচনা করেছিলাম এই দণ্ড সম্পর্কে তাদের মতামত নিয়েছি। আপনাদের পক্ষে মাননীয় 2জন সংসদ সদস্য ছিলেন, ব্যারিস্টার নজিবুর রহমান সাহেব ছিলেন, আরও একজন ছিলেন আমাদের জনাব মুজিবুর রহমান সাহেব ছিলেন সম্ভবত।
আখতার হোসেন সাহেবও ছিলেন মাননীয় সদস্য। তারা এখানে সাজার মেয়াদের ক্ষেত্রে তেমন কোনো দ্বিমত পোষণ করেন নাই, আর সংসদের রিপোর্ট আকারে সেটা উপস্থাপন হয়েছে ইতিমধ্যে। তো সংশোধনে আনার অধিকার আপনাদের আছে, এনেছেন, বক্তব্য দিয়েছেন। আমার মনে হয় মাননীয় স্পিকার এই পর্যায়ে জনাব শাহজাহান চৌধুরী যে সমস্ত সংশোধনীগুলো এনেছেন সেটাই এই পর্যায়ে গ্রহণ না করাই উত্তম হবে। আর জনাব আখতার হোসেন, ধন্যবাদ। আমি শাহজাহান চৌধুরী সাহেবেরটা আগে ভোটে দিচ্ছি, তারপরে ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী বিলের 16 দফায় যে সংশোধনী এনেছেন মাননীয় মন্ত্রী, আমার মনে হয় যে দুজন মাননীয় সদস্য যারা সংশোধনী দিয়েছেন, আপনি জনাব আখতার হোসেনের সংশোধনীর উপরও বক্তব্য রাখেন, ভোটে দেওয়ার সময় একসাথে দুটাকে ভোটে দেব। আপনি এখন অনুগ্রহ করে জনাব আখতার হোসেনের সংশোধনী সম্পর্কে বক্তব্য রাখতে পারেন। মাননীয় স্পিকার, আমি তো আগেই জনাব আখতার হোসেন সাহেবের মাননীয় সদস্যের সংশোধনের উপরে বক্তব্য দিয়ে ফেলেছি অনেকটা। তারপরও আবার বলছি, যেহেতু আপনি নির্দেশ দিয়েছেন। এখন জনাব আখতার হোসেন সাহেব যে দফাগুলোতে সংশোধনী এনেছে 36(2), 36(3), 2-এর মধ্যে তল্লাশি এবং জব্দের ব্যাপারে তিনি বলেছেন, পুলিশ অফিসার কারণ লিপিবদ্ধ করিয়া সাইবার ট্রাইব্যুনালে আবেদন করিয়া অনুমতি সংগ্রহ করিবেন। সেটার যৌক্তিকতা আমি আগেই বলেছি। অপরাধের আলামত, সংগঠনের স্থান এবং ধরন যে পরিমাণে বর্তমান বিশ্বে এবং আধুনিক জমানায় পাল্টিয়েছে, তাতে আদালতে যেয়ে সেটার অনুমতি নিয়ে তারপরে এটা কারণ লিপিবদ্ধ করে এরপরে প্লেস অফ অকারেন্স আর কিছুই পাওয়া যাবে না মাননীয় স্পিকার। সেই জন্য আমরা এটা গ্রহণ করতে পারছি না। আর দফা 3-এ, যেটা উপদফা 3-এ, যে তল্লাশি সম্পন্ন করিবার পর পুলিশ অফিসার তল্লাশি পরিচালনার প্রতিবেদন সাইবার ট্রাইব্যুনালের নিকট অনতি বিলম্বে দাখিল করিবেন, এটা এখানে তো আছে। এখানে উনি বলছেন 24 ঘন্টার মধ্যে। আমরা এখানে উল্লেখ করেছি মাননীয় স্পিকার, ধারা একটা আছে 35-এর মধ্যে, যেটা মাননীয় সদস্য মিস্টার নাজিবুর রহমান সাহেব তার কিছুক্ষণ আগে বিরতির আগে বক্তব্য বলেছিলেন। সিআরপিসি হচ্ছে প্রসিডিউরাল লর ক্ষেত্রে মাদার ল, সিপিসি সিভিল অ্যাক্টের ক্ষেত্রে, সিভিল প্রসিডিউর ক্ষেত্রে মাদার ল, প্রসিডিউরাল ল হিসাবে। তো এইখানে যেগুলো উল্লেখিত থাকবে না সুনির্দিষ্টভাবে, সেগুলো সিআরপিসির বিধান মতে যাবে, সেটাও নিয়ম। আর এইখানে যে 24 ঘন্টার ভিতরে দাখিল করিতে হইবে, এই বিষয়টা ট্রাইব্যুনালের ক্ষেত্রে যে উনি প্রস্তাব করেছেন তল্লাশি পরিচালনার প্রতিবেদন, সেইটা তল্লাশি পরিচালনার প্রতিবেদন মানে স্পিকার, যদি প্রত্যেকবার তল্লাশি পরিচালনার পরে প্রতিবেদন দাখিল করতে হয়, তার চাইতে এটা তো আমাদের কেস রেকর্ডে, চার্জশিটে দেওয়ার সময় সবসময় এগুলো উল্লেখ থাকেই। প্রতিবার তল্লাশি করবে, প্রতিবার আদালতের কাছে যে আবার ট্রাইব্যুনালে তার রিপোর্ট দাখিল করবে, এরকম বিধানটা এখানে ঠিক অ্যাডজাস্ট করা যাবে না মাননীয় স্পিকার। সেই জন্য এটাও গ্রহণ করা গেল না বলে দুঃখিত। আর 37-এর দফা 2য় পংক্তিতে আদালত বা ক্ষমতাপ্রাপ্ত, এই কথাটা বলা আছে, এই আইনের অধীন কোন স্থান জুয়ার স্থান হিসেবে ব্যবহৃত হইতেছে বলিয়া প্রতীয়মান হইলে আদালত বা ক্ষমতাবান কর্তৃপক্ষ উক্ত স্থান, শব্দাবলীর পরিবর্তে উনি বলছেন আদালত বা আদালতের অনুমতি ক্রমে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ উক্ত স্থান। তো এখন মাননীয় স্পিকার, আদালত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ এইটার সাথে আদালতের অনুমতিক্রমে ক্ষমতাপ্রাপ্ত, এটার ব্যবধানটা তো বুঝছি না। আদালত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ, এইখানে আইনে হয় ক্ষমতা দেওয়া আছে কাউকে, না হলে আদালতের অনুমতি নিয়েই সেটা ব্যবহার করবে। এখানে আদালত ইনক্লুডস ক্ষেত্রমতে প্রচলিত এখতিয়ার সম্পন্ন আদালত, যদি ট্রাইব্যুনালে যায় ক্ষেত্রমতে ট্রাইব্যুনাল।
আদালত তো ডিফাইন করা আছেই। আর ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ এই আইনের মধ্যে বিভিন্ন স্থানে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের সংজ্ঞা দেওয়া আছে মাননীয় স্পিকার। সুতরাং এটা আর মোর ডিফাইন করার প্রয়োজন নেই। আর দফা 38-এ দ্বিতীয় দফায় তিনি বলছেন, বাস্তবায়নের স্বার্থে শব্দাবলীর পরে আদালতের অনুমতি সাপেক্ষে শব্দাবলী সন্নিবেশিত করা হোক। এখানে মিরর সাইট, ক্লোন সাইট বা বিকল্প ডোমেইন ব্যবহারের মাধ্যমে জুয়া কার্যক্রম পরিচালিত হইলে তাহাও একইভাবে ব্লক করা হইবে। তো এখানে তিনি বলছেন আদালতের অনুমতি সাপেক্ষে যদি আমি ব্লক করতে যাই, তাহলে ওই ব্লক করা এবং আদালতের অনুমতি নেয় এর মাঝখানে যে সময়টা পাবে সেখানে কোনো এই সাইটগুলোর ডিজিটাল বা সাইবার স্পেসেরগুলোর এক্সিস্টেন্স পাওয়া যাবে না। এগুলো তাৎক্ষণিকভাবে ডিলিট হয়ে যাবে, প্রমাণ বিলুপ্ত হয়ে যাবে। সেই জন্য এক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে সেটা ব্লক করা, এইটা রাখা আইনের জন্য প্রায়োগিকভাবে এটা সম্ভব হবে না। সেই জন্য এটাও গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত। আর দফা 41-3-এ তিনি যে সংশোধনীটা এনেছেন যে সংবিধানের 46 অনুচ্ছেদ ও ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন 2026 প্রতিপালন সাপেক্ষে, মাননীয় স্পিকার, সকল আইন তো সংবিধানের সমস্ত প্রভিশন সাপেক্ষে, সুপ্রিম ল অফ দি কান্ট্রি। যদি এখানে কোনো রকমের কোনো আইনের ব্যত্যয় কোনো সময় ঘটে, সুপ্রিম কনস্টিটিউশনাল ল প্রিভেইল করবে। এখন এইখানে যদি তিনি আর্টিকেল 46-এর বিধান এখানে উল্লেখ করতে হয়, তাহলে এটা একটা এক্সাজারেশন হবে। অলওয়েজ সুপ্রিম ল ইজ দি কনস্টিটিউশন। সুতরাং এখানে যদি কোনো কিছু কন্ট্রাডিক্ট করে, তারা সেই আইনের সুবিধাটা পাবে। আর অন্যান্য ক্ষেত্রে দফা 43-এর ক্ষেত্রে তিনি বলেছেন দুর্নীতি দমন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা সুনির্দিষ্ট উল্লেখ থাকিবে। দফা 43-তে ঠ ড প্যারাটি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জুয়ার কুফল বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করিবে। এটার পরে নতুন ড প্যারাটি সন্নিবেশিত করা হোক। দুর্নীতি দমন কমিশন ও জাতীয় শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য যে ট্রাইব্যুনাল দায়িত্বপ্রাপ্ত, তারা আর কাউকে ফাঁসি দেবে না, দেবে দীর্ঘমেয়াদে কারাদণ্ড। ফলে জাসদ নেতা মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে 10 বছরের কারাদণ্ডের রায় ঘোষণায় কেউই আশ্চর্য হননি, জুলাই সন্ত্রাসীরা ছাড়া। তারা চেয়েছিল ফাঁসি। নাহিদ চিল্লাচ্ছে কেন ফাঁসি দেওয়া হলো না? কারণ তারা চেয়েছিল যুদ্ধাপরাধী কাদের মোল্লা, নিজামী, মুজাহিদদের ফাঁসির রায় দেওয়া ট্রাইব্যুনাল থেকে ইনুকেও যেন ফাঁসি দেওয়া হয়, যেমন দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। মজার ব্যাপার হলো তারেক রহমানের বাবা জেনারেল জিয়াউর রহমান হাসানুল হক ইনুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন, যদিও কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলেন জিয়াউর রহমান। আর জিয়া পুত্র তারেক রহমান হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিল, যে অপরাধ ইনু তখনও করেননি, এখনো করেননি। 30শে জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 একটি রায় ঘোষণা করেছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ মোট 8টি অভিযোগের মধ্যে মাত্র 3টি প্রমাণিত বলে রায় দেয় এবং বাকি 5টি থেকে হাসানুল হক ইনুকে খালাস দেন। হাসানুল হক ইনুকে বাংলাদেশের প্রথিতযশা মুক্তিযোদ্ধা, জাসদ নেতা, জেনারেল জিয়াকে ক্ষমতার কেন্দ্রে টেনে আনা একজন রাজনীতিবিদ। আদালতের ভাষায় প্রমাণিত 3টি অভিযোগে তাকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে, যা একসাথে কার্যকর হলে মূলত 10 বছর কারাভোগ করতে হবে তাকে। এখানেই প্রশ্ন, 8টির মধ্যে 5টি অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পরও কিভাবে 3টিতে দোষী হয়? তদন্তে কি প্রহসন ছিল, নাকি সাক্ষ্য প্রমাণের নামে যা দাখিল করা হয়েছিল তা ছিল কেবল রাজনৈতিক প্রতিহিংসার কাগজপত্র? এই মামলার কেন্দ্রে ছিল কুষ্টিয়ার 6 জন
নিহতের ঘটনা। অভিযোগ ছিল ইনু শেখ হাসিনার সাথে বৈঠক করে গুলির নির্দেশ দিয়েছিলেন। কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে সরাসরি অ্যাকশনে যেতে বলেছিলেন। কিন্তু এই অভিযোগের গোড়াতেই একটা মৌলিক সমস্যা আছে। হাসানুল হক ইনু মূলত কুষ্টিয়া 2 আসনের অর্থাৎ ভেড়ামারা এবং মিরপুর এলাকার রাজনীতিবিদ। সেই এলাকায় সংসদ সদস্য ছিলেন, কিন্তু 2024-এ তিনি সংসদ সদস্য ছিলেন না। ফলে ওই এলাকায় তার কতটুকু রোপ ছিল, কতটুকু তার নির্দেশ ওই এলাকায় পালিত হয়েছিল, সেটাতে প্রশ্নবিদ্ধ। এই এলাকা কুষ্টিয়া সদর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। আর 2024 সালের নির্বাচনে তিনি পরাজিত হন, সেটা তো বলেইছি। অর্থাৎ জুলাইয়ে তিনি সংসদ সদস্য ছিলেন না। কুষ্টিয়া সদরের রাজনৈতিক কর্তৃত্ব ছিল একচেটিয়া ভাবে অন্য আরেকজনের হাতে। সদরে একটা গাছের পাতাও তার অনুমতি ছাড়া নড়তো না বলে কথা আছে। এটি কুষ্টিয়ার মানুষ হাড়ে হাড়ে জানে। তাহলে সদর আসনের হত্যাকাণ্ডের দায় কিভাবে একজন সংসদ নির্বাচনে পরাজিত দূর এলাকার সাবেক সংসদ সদস্যের ঘাড়ে চাপানো হলো? এই 6 জনের মৃত্যুর প্রকৃত চিত্রটা আরো জটিল। 4 আগস্ট পর্যন্ত কুষ্টিয়ায় কেউ মারা যায়নি। 5ই আগস্ট দুপুরে শেখ হাসিনার পতনের পর শহরে যে তাণ্ডব শুরু হয়, তখন পুলিশ স্টেশন ঘেরাও করে পেট্রোল বোমা এবং আগুন ছুড়ে পুলিশকে পুড়িয়ে মারার চেষ্টা হয়। বাইরে থেকে গুলিও ছোড়া হয়। প্রাণ বাঁচাতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এই বিশৃঙ্খলায় 6 জন মারা যান। কিন্তু তাদের কতজন পুলিশের গুলিতে মারা গেছেন আর কতজন সেই উন্মত্ত জনতার মধ্যে অনুপ্রবেশ করা জামায়াত শিবিরের সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন, সেটা কখনো নিরপেক্ষভাবে তদন্তই হয়নি। যে মৃত্যুর রহস্য আজও উন্মোচিত হয়নি, সেই মৃত্যুর দায় চাপিয়ে দেওয়া হলো হাসানুল হক ইনুর কাঁধে। এটা বিচার নয়, এটা রাজনৈতিক প্রতিহিংসার এক বিভৎস নাটক। আরো স্মরণীয় বিষয় হলো, এই হাসানুল হক ইনুকে এই প্রথম নয়, এর আগেও অন্যায়ভাবে কারাগারে পড়েছিল একটি সামরিক সরকার। জেনারেল জিয়াউর রহমান তাকে সামরিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। সেটাও ছিল অবৈধ এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। সেই একই জিয়াউর রহমান কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। সহস্রাধিক সেনা এবং বিমান বাহিনীর সদস্যকে প্রহসনের বিচারে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কয়েকটি কারাগার মিলিয়ে যে ফাঁসির উৎসব বসেছিল, তার পূর্ণ তালিকা ও ইতিহাস সংরক্ষণ করেনি সেই জিয়াউর রহমানের রক্ত বহন করা পুত্র তারেক রহমান আজ ভিন্ন পথে একই কাজ করেছেন। এবার ফাঁসি নয়, এবার দীর্ঘমেয়াদে কারাদণ্ড। পদ্ধতি ভিন্ন, উদ্দেশ্য একই। তখন যাবজ্জীবন দেওয়া হয়েছিল, তবু একটা পথ খোলা ছিল। হাসানুল হক ইনু যদি জিয়াউর রহমানের বিএনপিতে যোগ দিতেন, তাহলে কারাগার থেকে সরাসরি মন্ত্রিসভায় জায়গা হতো তার। আজ একইভাবে শেখ হাসিনার বিরুদ্ধে হাসানুল হক ইনুকে রাজসাক্ষী হওয়ার কথা বলেছিল। হাসানুল হক ইনু সেটা হননি। হাসানুল হক ইনু রাজসাক্ষী হননি। যদি হতেন, তাহলে তাকে দণ্ড পেতে হতো না। ইউনূস সরকারের অবৈধ রাজদরবারে সালাম ঠোকালে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করলে, যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং তাদের তথাকথিত বিপ্লবী ছাত্র সংগঠনের প্রতি নমনীয় হলে হয়তো আজ তিনি মুক্ত মানুষ থাকতেন। কিন্তু তিনি সেটা করেননি। ৭৯ বছর বয়সে হাসি মুখে কারাদণ্ডের আদেশ গ্রহণ করেছেন হাসানুল হক ইনু। তবু ক্ষমতার কাছে শির দ্বারা নত করেননি। স্যালুট হাসানুল হক ইনু। হাসানুল হক ইনু মুক্তিযোদ্ধা, এটাই তার সবচেয়ে বড় অপরাধ এই অবৈধ ইউনূস সরকারের চোখে এবং তার বর্ধিত তারেক রহমানের সরকারের চোখে। কারণ মুক্তিযোদ্ধারা মনে করিয়ে দেয় সেই ইতিহাস, যে ইতিহাস মুছে ফেলতে চায় জামায়াত শিবির, এনসিপি এবং তাদের ছাতার নিচে থাকা বিএনপিও। ইনু কেবল জাসদ সভাপতি নন, তিনি সেই প্রজন্মের প্রতিনিধি যারা অস্ত্র হাতে দেশ স্বাধীন করেছিলেন এবং জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও সেই অর্জনকে বিক্রি করতে রাজি হননি। ইউনূস জামায়াত বিরোধী, এটাও তার আরেকটি বড় পরিচয়, আরেকটি অপরাধ। কারণ যুদ্ধাপরাধীদের বিচার করার প্রক্রিয়াকে তিনি সমর্থন করেছিলেন। সেই কাদের মোল্লা নিজামীদের ফাঁসির রায়কে তিনি স্বাগত জানিয়েছিলেন। আজ সেই একই ট্রাইব্যুনালের কাঠামো উল্টো তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ইতিহাসে এর চাইতে বড় বিদ্রূপ আর কি হতে পারে? সরকার পক্ষ বলছে তারা এই রায়ে সন্তুষ্ট নয়, আপিল করবে। অর্থাৎ আরো কঠোর শাস্তি চাই তাদের। নাহিদ বলেছে, সুতরাং করতেই হবে। এই বিচারের পুরো অভিপ্রায়টি আসলে স্পষ্ট হয়ে যায় এই বিবৃতিতে।
রায় দেওয়া হচ্ছে ন্যায় বিচারের জন্য নয়, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে চিরতরে নিষ্ক্রিয় করার জন্য। 8টি অভিযোগের 5টি প্রমাণ করতে পারেনি প্রসিকিউটর। এটাই বলে দেয় মামলাটি কতটা ফাঁপা ছিল। অথচ সেই ফাঁপা মামলাতেও একজন ৭৯ বছরের বীর মুক্তিযোদ্ধা কারাগারে। জাসদ বিক্ষোভ করেছে, সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঢেউ উঠেছে। এই প্রতিবাদ কেবল একটি রায়ের বিরুদ্ধে নয়, এই প্রতিবাদ একটি গোটা ব্যবস্থার বিরুদ্ধে, যে ব্যবস্থা মুক্তিযুদ্ধের চেতনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এবং যুদ্ধাপরাধীদের উত্তরাধিকারীরা বিচারকের আসনে বসে রায় শোনাচ্ছে। হাসানুল হক ইনুও আপিল করবেন, লড়াই চালিয়ে যাবেন, কারণ এই লড়াই তার একার নয়, এই লড়াই মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটি মানুষের। শেখ হাসিনার লক্ষ লক্ষ কর্মী, মুক্তিযুদ্ধের সপক্ষের প্রতিটি কণ্ঠ আজ হাসানুল হক ইনুর পাশে, যিনি যৌবনে পাক হানাদারদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। জিয়াউর রহমানের যাবজ্জীবনেও যিনি ভেঙে পড়েননি, তারেক রহমানের 10 বছরেও তিনি অটল। এই মানুষকে আপনি কারাগারে রাখতে পারেন, কিন্তু তার বিশ্বাসকে, তার ইতিহাসকে, তার সংগ্রামকে আপনি কোনো ট্রাইব্যুনালের রায়ে মুছে দিতে পারবেন না। আপনাকে সশ্রদ্ধ সালাম হাসানুল হক ইনু, বীর মুক্তিযোদ্ধা।